নমস্কার, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। এই অনুষ্ঠান আপনাদের জন্যই। আপনাদের যে কোনো রকম শারীরিক সমস্যা হলেই আপনারা কিন্তু নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতেই পারেন। তাছাড়া কিন্তু লাইভ ফোন ইন অনুষ্ঠানে চলে আসতেই পারেন আপনাদের যে কোনো রকম শারীরিক সমস্যার সমাধান পেতে। আপনারা প্রত্যেকেই জানেন যে আয়ুর্বেদের মধ্যেই রয়েছে আপনাদের যে কোনো শারীরিক সমস্যার সমাধান। শুধুমাত্র আভ্যন্তরীণ শারীরিক সমস্যা তা কিন্তু একদমই নয়। আপনাদের বাহ্যিক যে কোনো রকম শারীরিক সমস্যাই, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত, এই যে সকল সমস্যাগুলো আমরা প্রত্যেকটা মুহূর্তে ফেস করছি আজকের দিনে দাঁড়িয়ে, সেই প্রত্যেকটা সমস্যারই কিন্তু সমাধান রয়েছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের কাছে। ডাক্তারবাবুরা যখনই লাইভ ফোনের অনুষ্ঠানে আসছেন তখনই কিন্তু আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে আমরা যদি আমাদের খাদ্যাভ্যাস কিংবা আমাদের এই যে জীবনশৈলীটা আছে যদি একটু সুন্দর করে মেনটেন করতে পারি তাহলে কিন্তু আমরা সত্যি সত্যি নিরোগ থাকতে পারবো। কিন্তু আমাদের শারীরিক সমস্যা তো লেগেই রয়েছে। কখনো আপনার ধরুন মাথা ব্যথা করছে কিংবা কখনো আপনার ধরুন পেটে ব্যথা করছে। আর এই যে পেটে ব্যথা কিংবা এই পেটজনিত সমস্যা আজকালকার দিনে কিন্তু খুব কমন একটা রেয়ার ব্যাপার। প্রত্যেকের মধ্যেই কিন্তু একটা পেটজনিত সমস্যার মধ্যে দিয়ে আমরা ভুক্তভোগী। আর দেখবেন শারীরিক অবস্থার মধ্যে আপনাদের যে কোনো পার্টসের একটি পার্টস যদি অসুস্থ থাকে কিংবা যদি সেই পার্টস সম্বন্ধে আপনারা সুস্থতা বোধ না করেন তাহলে কিন্তু আমাদের মনে হয় যে না কিছু একটা আমাদের মধ্যে একটা বিরক্তি ভাব রয়েছে, প্রত্যেকটা মুহূর্তেই থাকতে পারে এবং প্রত্যেকটা মুহূর্তেই প্রত্যেকের মধ্যে থাকে যদি আমাদের পেট ঠিকঠাক না থাকে। কিন্তু আজকে দিনে দাঁড়িয়ে এই যে পেটজনিত সমস্যায় আমরা এত কেন মধ্যে যাচ্ছি কিংবা এতই বা কেন পেটজনিত সমস্যা প্রত্যেকটা মানুষের দেখা দিচ্ছে, আমরা কিন্তু কখনো এটা নিয়ে ভাবনা চিন্তা করি না। কিন্তু এখন কিন্তু ভাবনা চিন্তা করার সময় এসেছে। কারণ আপনার পেট যদি ঠিক না থাকে কিংবা আপনার পেট যদি সুস্থ না থাকে তাহলে কিন্তু দেখবেন আপনি আভ্যন্তরীণ কেন আপনি বাহ্যিকভাবেও খুব অসুস্থ কিংবা বিরক্ত ফিল করবেন। আপনার হেয়ার ফলের সমস্যা হতে পারে, ত্বকের সমস্যা হতে পারে, নানান সমস্যা হতে পারে। আর এই সমস্যার সমাধান যারা সঠিক উপায়ে সঠিক পদ্ধতিতে বলে দিতে পারেন তারাই হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা। এমন একজন ডাক্তারবাবু আজকে লাইভ ফোন অনুষ্ঠানে উপস্থিত যিনি হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের মেডিকেল কনসালটেন্ট এবং আয়ুর্বেদিক চিকিৎসক ডক্টর এস ভাদুরী। স্যার, অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে আপনাকে। নমস্কার স্যার, আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু একটা কমন অসুবিধার মধ্যে বলতে পারি যেটা হচ্ছে পেটজনিত সমস্যা। তো এই পেটজনিত সমস্যা অ্যাকচুয়ালি কি কারণে হচ্ছে যদি একটু দর্শকদের সামনে বলেন। দেখুন, আমাদের যে পেটের সমস্যা হয় তা বিভিন্ন কারণে হয়। কেমন, প্রথম কথা বলবো যে আমাদের যে খাদ্যাভ্যাস তার থেকে হতে পারে, দ্বিতীয়ত হচ্ছে আমাদের মানসিক চাপ তার থেকে হতে পারে, তৃতীয়ত যে আমাদের হরমোনাল কোনো প্রবলেম যদি থাকে সেখান থেকেও হতে পারে, এবং আরেকটা বলবো যে আমাদের যে ঘুম, এই চারটে বিষয়ের ওপর কিন্তু নির্ভর করে আমাদের পেটের সমস্যা। এবার কিভাবে এটা হয়, এতগুলো কেন, আমরা তো শুধু ভাবি যে খেলেই পেটের গন্ডগোল হয়, না, একেবারেই শুধু তাই নয়। প্রথম হচ্ছে খাদ্যাভ্যাসের যে ব্যাপারটা, এটা আমাদের মাথায় রাখতে হবে, আমাদের কখন খাবো আর কি খাবো, এই দুটো কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার। তো সেই সময় আমরা একটু দেখেই নি কে রয়েছে। একদম, আমাদের প্রথম কলার বন্ধু ইতিমধ্যেই উপস্থিত, আমরা আবার আলোচনায় ফিরবো। নমস্কার, কে বলছেন? অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে। নমস্কার, আমি অয়নজিরা বলছি, আমি কল্যাণী থেকে বলছি। একটু জোরে কথা বলবেন ম্যাডাম। আপনি কল্যাণী থেকে বলছেন তাই তো? স্যার, আমি অয়নজিরা বলছি, আমি কল্যাণী থেকে বলছি। আচ্ছা, বলুন কার সম্বন্ধে জানবেন? আমি আমারই পেটে মানে মাথা ব্যথা করে, তাই জানবো। আচ্ছা, আপনার মাথাটা ব্যথা করছে কতদিন ধরে করছে? অনেকদিন ধরেই হচ্ছে, বেশ 1 মাস ধরে এরকম হবে। আর আপনার বয়স কত? আমার বয়স হলো মানে 21। 21 বছর বয়স। আচ্ছা, শুনুন স্যার বলছেন। আপনার মাথা ব্যথা করছে কখন করে? মেইনলি একটা কি পার্টিকুলার টাইম আছে যে এই টাইমটায় ব্যথা করে, না যখন তখন? হ্যাঁ, দুপুরবেলায় করে মাথা ব্যথার পরে গা গুলাবে, তারপর তখন বমি বমি ভাব লাগে, পেটে ব্যথা করে। মানে মাথা ব্যথার সাথে পেটে ব্যথাও করে? আচ্ছা, আপনার বমি বমি ভাব লাগে। বমি বমি ভাব লাগে। আপনার খাবারের ধরনটা একটু বলুন। আমি নরমালি যেমন খাই তেমন খাই। মানে রিচ খাবার খান না একেবারেই পাতলা খাবার খান? একদম মানে শক্ত না, মানে নরমালি ভাত আর এরকমই খাই। বাইরের খাবার কতটা খান? বাইরের খাবার তো চলতেই থাকে স্যার, এটাই আর কি বলবো। একটু ম্যাম জোরে বলুন, আপনার কথাগুলো না একদম হাফ হাফ আসছে। আচ্ছা, এরকম বাইরের খাবার তো আমাদের চলতেই থাকে, এটার
চলতেই থাকে। আচ্ছা, এবার শুনতে থাকুন, আমি বলছি। এই যে চলতে থাকে বাইরের খাবার, এটা একটা বড় ব্যাপার, ঠিক আছে? আমি যেই কথাগুলো বলছিলাম একটু আগে, সেই কথার সাথে এটার একটা লিংক রয়ে গেছে। যে পেটের গন্ডগোল হয় মানে শুধু যে আমার পায়খানাটা পাতলা হবে তা নয়। পেটের গন্ডগোলে অনেক কিছু হতে পারে। প্রথম যেটা হচ্ছে যে ইনডাইজেশন হবে, হজম হবে না, সেখানে পায়খানার গন্ডগোল হবে। দ্বিতীয়ত আরেকটা যে ব্যাপারটা, সেটা হচ্ছে পেটের মধ্যে গ্যাস ফর্ম করবে। এই গ্যাস ফর্ম যখন অতিরিক্ত মাত্রায় হয়ে যাবে, দেখা যাবে যে আমার শরীরের বিভিন্ন অংশে কিন্তু ব্যথার সৃষ্টি হচ্ছে। অনেকের বুকে পিঠে ব্যথা হয়, অনেকের মাথা ব্যথাও হয়, ঠিক আছে? মানুষ বুঝতে পারে না কি থেকে ব্যথা হয়েছে। অনেক সময় হার্টের ব্যথাটাকে মনে হয় যেন পেটের গ্যাস হয়েছে ব্যথা, আবার গ্যাসের ব্যথাটাকেও অনেকে ভয় পেয়ে ভেবে যায় যে হার্টের ব্যথা। কোনটা হয়েছে এগুলো কিন্তু ডাক্তারবাবুরাই শুধু বলতে পারবে ঠিক করে। আচ্ছা, তাই জন্য কোনো ব্যথা হলেই ফেলে রাখবেন না, এটা কিন্তু একটা মাথায় রাখবেন। এইবার পেটের থেকে যদি সমস্যা থাকে, এই যে ফাস্ট ফুডটা কেন ক্ষতি করে এটা একটু মাথায় জানতে হবে। ফাস্ট ফুড যেই খাবারগুলো দিয়ে তৈরি বা যেভাবে করে তৈরি হয়, তাতে কি হয়, আমাদের যে পেটের ভিতরে যে ভালো ব্যাকটেরিয়াগুলো থাকে, যেগুলো আমাদের হজম হতে সাহায্য করে, সেই ভালো ব্যাকটেরিয়াগুলো কিন্তু মরে যায়, নষ্ট হয়ে যায়। এবং খারাপ ব্যাকটেরিয়ার খাদ্যই হচ্ছে আমরা যেই খারাপ খাবারগুলো খাই, তখন খারাপ ব্যাকটেরিয়াগুলো খুব বেশিভাবে বাড়তে থাকে। যখন এরকম একটা সিচুয়েশন আসে, তখন কিন্তু আমাদের পেটের বিভিন্ন সমস্যা দেখা দেয়। এইটা একটা বড় কারণ। এইবার আমি যদি আয়ুর্বেদের ভাষায় বলি, তাহলে কি হয়, যে খারাপ খাবারগুলো এমন একটা জিনিস, যেটা হচ্ছে আমার যে পেটের যে হজম ক্ষমতাটা, যেটা একটা অগ্নি থাকে, যেটা জঠা অগ্নি বলা হয়, যেটা আমার ডাইজেশনে হেল্প করে, সেই জিনিসটাকে কিন্তু নষ্ট করে দেয়। সেই অগ্নিটাকে কিন্তু কমিয়ে ফেলে। অটোমেটিক কি হয়, আমার খাদ্য ঠিকমতো হজম হয় না। এবং যখন আমি আবার ভালো খাবার খাই, তাহলে কিন্তু ভালো ব্যাকটেরিয়াগুলো আমার বেঁচে থাকতে সাহায্য করে, খারাপ ব্যাকটেরিয়াগুলো তখন কিন্তু মরে যায়। এবার ভালো খাবার কোনগুলো আমি বলবো। ভালো খাবার প্রথম হচ্ছে পেটের জন্য ভালো খাবার, দেখবেন সব খাবারই খাবেন বাড়িতে যেগুলো হয়, তার পাশাপাশি কিছু ফার্মেন্টেড ফুড খেতে হয়, তাহলে খুব ভালো হয়। ফার্মেন্টেড ফুড মানে যার মধ্যে ভালো ব্যাকটেরিয়াগুলো তৈরি হয়। আমরা একটা খাবার খাই অনেক সময় শখ করে, আজকাল অনেকে প্রয়োজনের খাতিরেও খায়, অনেকে শখ করেও খায়, সেটা হচ্ছে পান্তা ভাত। পান্তা ভাত কিন্তু তেমন একটা খাবার, যেটা কিন্তু আমাদের শরীরের মধ্যে যে ভালো ব্যাকটেরিয়াগুলো তৈরি হতে কিন্তু সাহায্য করে, ঠিক আছে? যেটা আমার ডাইজেশনে সাহায্য করে। পান্তা ভাত খেয়ে কিন্তু কারো পেটের গন্ডগোল হবে না কোনোদিন, ঠিক আছে? এবং পান্তা ভাতটা তৈরি করতে হয় কিভাবে, সেটাও বুঝতে হবে। যখন আপনার ভাতটা, সাধারণত সবাই কি করে, যে ভাতটা বেঁচে যায় গরমকালে, সেটাকেই জল দিয়ে রেখে পান্তা তৈরি করে, পরের দিন খেয়ে নেওয়া যাবে। আগে এই জিনিসটা শুরু হয়েছিল দুটো কারণে। একটা হচ্ছে, একটা সময় তো ফ্রিজ ছিল না, তখন যে বাড়ির এক্সট্রা ভাতটা থাকতো, তখন কি হতো, সেটা যাতে নষ্ট না হয়ে যায়, তার জন্য পরের দিন খাবার জন্য জল ঢেলে রাখা হতো, সেটাই পান্তা হয়ে যেত, ঠান্ডা হতো। এবং তার এফেক্টটা কি, পেটটাকে ঠান্ডা রাখে। পেটটাকে ঠান্ডা রাখছে মানে সিমিলারলি সাইড বাই কি করছে, পেটে ভালো ব্যাকটেরিয়াগুলো হতে কিন্তু সাহায্য করছে। ওটা ফ্রিজে রাখলে চলবে না। পান্তা ভাত সবসময় পুরো ভাতটা জলের নিচে থাকতে হবে, এবং ওটা ফ্রিজে না রেখে বাইরেই রাখতে হবে, তাহলেই কিন্তু ওই ফার্মেন্টেশনটা হবে। সেম জিনিস আবার কিসে হয়, আমাদের দইয়ের মধ্যেও কিন্তু ল্যাক্টোব্যাসিলাস বলে একটা ব্যাকটেরিয়া থাকে, যেটাই কিন্তু দই হতে সাহায্য করে। তো এগুলো ভালো খাবার। তারপরে ধরুন এই যে ধোসা, ইডলি, যেই পদ্ধতিতে তৈরি হয়, আগের দিন চালটাকে পচিয়ে নিতে হয়, পরের দিন সেটা দিয়ে কিন্তু তৈরি হয়, এটা কিন্তু আমাদের শরীরের জন্য খুব ভালো। এই ধরনের খাবারগুলো আমাদের খাবারের মধ্যে থাকলে আমাদের গুড ব্যাকটেরিয়াগুলো তৈরি হয়। এমন কি, যেটা আয়ুর্বেদের ভাষা বলছি, জঠাগ্নিটা বাড়তে সাহায্য করে। তার পাশাপাশি কি, এই গুড ব্যাকটেরিয়াগুলোর কিছু খাদ্য থাকবে, সেই খাদ্যগুলো হচ্ছে ফাইবার। আমরা যাতে বেশি করে ফাইবার খাই আমাদের খাদ্য খাবারের মধ্যে, সেটা আমাদের মাথায় রাখতে হবে। সেই ফাইবার পাবে কোথায়, সেই ফাইবার পাবে হচ্ছে বিভিন্ন শাকসবজি থেকে এবং ফলমূল থেকে। তার মানে আমাদের মাছ, মাংস, ডিম, পনির এগুলোর পাশাপাশি কিন্তু ভেজিটেবলস আর ফ্রুটস কিন্তু বেশি বেশি করে খাওয়া দরকার আছে। আমরা আবার আলোচনায় ফিরবো। ইতিমধ্যে আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন। আমি সায়ন্তন বলছি। বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানবো। আচ্ছা, আপনার কি সমস্যা বলবেন এবং তার সাথে আপনার বয়সটা বলবেন। বয়স হচ্ছে 29। বলুন কি সমস্যা আপনার। এটা হচ্ছে মানে আমার কিছু খাওয়ার পর না বমি বমি ভাব লাগে, মানে আর মানে গ্যাস অ্যাসিডিটি হয়ে যায়। হ্যাঁ, একটু জোরে বলবেন, কি সমস্যা হচ্ছে আপনার?
কোনো কিছু খাবার খাওয়ার পর মানে বমি বমি সব লাগে আর গ্যাস করবে অ্যাসিডিটি। আচ্ছা, এবং অ্যাসিডিটি হচ্ছে, তাই তো? হ্যাঁ বমি বমি ভাব লাগছে এবং অ্যাসিডিটি হচ্ছে, এটা কতদিন ধরে চলছে? হ্যাঁ, এটা পুরো হলো 5 থেকে 6 মাস। 5 থেকে 6 মাস। যেরকম খাবার খাচ্ছেন তাতেই এটা হচ্ছে, না শুধু কোনো রিচ খাবার খেলে হচ্ছে? না মানে যে কোনো খাবার খেলে হয়। যে কোনো খাবার খেলেই গা গোলাচ্ছে, বমি বমি লাগছে, আর হচ্ছে আপনার অ্যাসিড হচ্ছে, তাই তো? হ্যাঁ ঠিক আছে, আপনি এবার শুনতে থাকুন, আমি বলছি। প্রথম কথা যেটা হবে, যে অনেক সময় আমাদের কিন্তু একটা বলি আমরা যে চোরা অম্বল হচ্ছে, ঠিক আছে? চোরা অম্বল মানে অ্যাসিডটা আমাদের হচ্ছে, কিন্তু আমরা বাইরে থেকে বুঝছি না, মানে আমার গলা বুক জ্বালা করছে না, কিন্তু দেখা যাবে যে বমি বমি লাগছে, এটা একটা কারণ। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে আমার অ্যাসিড রিফ্লেক্স যেটা বলে, এই যে গলা জ্বালা করে যেটা বলছেন, সেটা হচ্ছে অ্যাসিড রিফ্লেক্স, ঠিক আছে? তার মানে আমার পেটের মধ্যে অ্যাসিডের মাত্রাটা অতিরিক্ত বাড়ছে, এবং আমার গলা থেকে স্টমাকের মাঝখানে একটা দরজা থাকে, যেই দরজাটা কি হয়, যখন আমরা কিছু খাবার খাই দরজাটা খুলে দেয়, খাবারটা স্টমাকে চলে গেল, আবার দরজা বন্ধ হয়ে গেল। কিন্তু কখনো কখনো অতিরিক্ত এই অ্যাসিড হতে 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 দিনের পর দিন এরকম হতে হতে, গ্যাস হতে হতে, পায়খানা পরিষ্কার না হতে হতে, এই যে দরজাটা লুজ হয়ে যায়, তখন কি হয়, পেটের ভেতরে যে অ্যাসিডগুলো থাকে সেগুলো উল্টো দিকে গলার দিকে চলে আসতে পারে, ঠিক আছে, লাফিয়ে। তো ওই জিনিসটাকেই অ্যাসিড রিফ্লেক্স বলা হয়। যখনই এই জিনিসটা থাকে তখন কিন্তু গলা বুক জ্বলে। এটার জন্য কি করতে হবে? প্রথম যেটা করতে হবে, আপনার খাবারের মধ্যে অ্যালকালাইন খাবার বেশি রাখতে হবে, মানে খাড় জাতীয় খাবার। খাড় জাতীয় খাবার কিসে পাবেন? ভেজিটেবলসে পাবেন, ফ্রুটসে পাবেন, যেগুলোতে অ্যাসিডিক নেচার নেই, ঠিক আছে? অ্যাসিড হয় না, অম্ল হবে না, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত যে ব্যাপারটা, আপনার খাবারের টাইমটা ঠিক করতে হবে। সকালের দিক থেকে খাবার শুরু করে দুপুরের খাবারটা 1টার মধ্যে শেষ করবেন, রাতের খাবারটা চেষ্টা করবেন 8টার মধ্যে শেষ করতে। খাবারের আগে আর পরে আধ ঘন্টা কোনো জল জাতীয় কিছু খাবেন না, কোনো লিকুইড খাবেন না। তাহলে কি হয়, এই যে জঠাগ্নি যে বলছি, আগুনটা যেটা আমাদের ফায়ারটা, ডাইজেস্টিভ ফায়ার বলে, সাহায্য করে আমার ডাইজেশনে, সেটা কিন্তু তার পাওয়ারটা কমে যায়। এটা কোনোদিনই করবেন না। তাই এইভাবে একটু মেনটেন করুন, আর রাতের ঘুমটা ঠিক করুন। যেহেতু আপনি হালকা খাচ্ছেন তবু হচ্ছে, এইভাবে করুন, আস্তে আস্তে কিন্তু ঠিক হয়ে যাবে। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের তরফ থেকে ডাক্তারবাবুরা যখনই লাইভ ফোনের অনুষ্ঠানে আসছেন, তখনই কিন্তু আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে আমরা কিভাবে একটু আমাদের জীবনশৈলী পরিবর্তন করে একটু খাদ্য তালিকাটা যদি একটু সুস্থ স্বাভাবিক করে তুলি, তাহলে কিন্তু অনেকটাই আমরা বিভিন্ন শারীরিক সমস্যা থেকে উপশম পাবার। এটা কিন্তু ভীষণ দরকার। দেখুন, আপনাদের খাদ্য খাবার যদি ঠিক থাকে, যদি আপনারা একটা সুন্দর ডায়েটের চার্ট ফলো করেন, তাহলে কিন্তু অবশ্যই প্রত্যেকটা মুহূর্তে আপনি যে কোনো শারীরিক সমস্যা থেকে প্রতিরোধ করতে পারবেন। এবং যদি শারীরিক সমস্যা হয়েও থাকে, তার জন্যই কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা প্রত্যেকটা মুহূর্তেই আপনাদের পাশে থাকার এবং সাথে থাকার চেষ্টা করছেন, এবং তার জন্যই কিন্তু আপনাদের নিজের হেল্পলাইন নাম্বারটা। আমরা আবারও বিস্তারিত আলোচনায় আসবো। ইতিমধ্যেই আরও একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ নমস্কার ম্যাম, আমার নাম কাবেরী বিশ্বাস। আমি একটু আমার ভাইয়ের একটা প্রবলেম নিয়ে জানতে চাই। একদম ম্যাডাম, আপনার ভাইয়ের নামটা এবং আপনার ভাইয়ের কি সমস্যা সেটা বলবেন। হ্যাঁ, ভাইয়ের নাম শুভম, আর ভাইয়ের বয়স হচ্ছে 14 বছর। আচ্ছা। ওর না মাথার বাঁ দিকে শিখার দিক থেকে না চুলগুলি লাল লাল হয়ে উঠে যাচ্ছে, চুলের গোড়া নরম হয়ে। এটা কেন হচ্ছে একটু জানতে চাই। আচ্ছা দেখুন, ওটা কি চুল যে উঠে যাচ্ছে একটা পার্টিকুলার জায়গা নিয়ে উঠছে, যে গোল হয়ে যাচ্ছে জায়গাটা, এরকম নাকি? হ্যাঁ হ্যাঁ ওরকম হচ্ছে তো? হ্যাঁ, মানে এক জায়গা থেকে সব উঠে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইটা এক ধরনের অ্যালোপেশিয়া বলে, অ্যালোপেশিয়া এরিয়াটা, ঠিক আছে? এইটা কি হয়, যেটা আমরা শুনি যে কমন ভাবে আমরা শুনি যে টাক পোকা হয়েছে। অ্যাকচুয়ালি ওরকম কোনো টাক পোকা বলে কিছু হয় না। এই জায়গাটায় কি হয়, শরীরের মধ্যে অটো ইমিউন ডিজিজ এটাকে বলে। অটো ইমিউন ডিজিজ মানে শরীরের যে আমাদের রোগ প্রতিরোধ করার ক্ষমতাটা, যেটা আমাদের ইমিউনিটি বলা হয়, সেটাই আমার শরীরের বিরুদ্ধে কাজ করে। এবং ইমিউনিটির বিরুদ্ধে কাজ করে কি, মানে বেশি সতর্ক হয়ে যায় যে শরীরকে রক্ষা করতে হবে। করতে গিয়ে ও ভাবে এই চুলগুলো হয়তো আমার শরীরকে নষ্ট করে দিচ্ছে, তাই ওকে ফেলে দেয়, ঠিক আছে? এটা কিন্তু খুব একটা খারাপ জিনিস, যে চুলগুলো নষ্ট হয়ে যাবে। এক জায়গায় নয়, এটা অনেক জায়গায় হতে পারে। এটা ফেলে রাখবেন না। প্রথম যেটা বলবো, এটাকে কিন্তু কন্ট্রোল করার জন্য প্রপার ট্রিটমেন্ট করতে হবে। আমাদের আয়ুর্বেদে কিন্তু এর ট্রিটমেন্ট রয়েছে। আমাদের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে আমাদের বিভিন্ন ক্লিনিকে এর ট্রিটমেন্ট হচ্ছে। আপনার কাছাকাছি যে ট্রিটমেন্ট সেন্টারটা আছে সেখানে এসে কিন্তু যোগাযোগ করবেন। আরেকটা কাজ করবেন, যে খাবারের মধ্যে মশলা জাতীয়, ও কি বাইরের খাবার বেশি খায়?
হ্যাঁ। পায়খানা ক্লিয়ার হয়? না না, ওটাও ক্লিয়ার হয় না। হ্যাঁ, এইগুলো একটু ঠিক করতে হবে। তার পাশাপাশি প্রপার ট্রিটমেন্ট করতে হবে আয়ুর্বেদিক, তাহলেই দেখবেন এগুলো আস্তে আস্তে কিন্তু আবার আগের ফর্মে চলে আসবে। আর না হলে কিন্তু এক জায়গা থেকে আরো 10 জায়গায় হয়ে যাবে, একটা টাইমের পর এগুলো কিন্তু সারতে চায় না, কারণ গোড়াগুলোই নষ্ট করে দেয়। ঠিক আছে? হ্যাঁ। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। স্যার, আমরা অনেক ফোনই পাচ্ছি এই যে গ্যাস জনিত সমস্যা কিংবা অ্যাসিডিটি জনিত সমস্যাগুলো আমরা বেশি এই মুহূর্তে মানুষের মধ্যে দেখতে পাচ্ছি। তো এই সমস্যাগুলি এক্স্যাক্টলি কেন হয়ে থাকে যদি একটু দর্শকদেরকে বলেন। এর প্রথম কারণ যেটা বলছিলাম, খাদ্য খাবারের অভ্যাস। আমরা কি করছি আজকালকার দিনে, বেশিরভাগই যে একজন কলার বললেন না, বাইরের খাওয়া তো আমাদের লেগেই থাকে। এই লেগে থাকাটাই খুব ডেঞ্জারাস। ঠিক আছে? আমরা খাবার খাই দুটো কারণে। একটা হচ্ছে পেট ভরার জন্য, যাতে আমার শরীরে পুষ্টি আসে। আরেকটা খাই কিন্তু জিভের স্বাদের জন্য। মানে খাবারের প্রতি যাদের খুব বেশি একটা মানে লোভ আছে বলতে হবে, তাদের খিদে না পেলেও কিন্তু খাবার খেয়ে ফেলে। এবং কারণ কি, এটা কেন লোভ বলা হচ্ছে, সে যদি নিজের শরীর সম্বন্ধে সচেতন হতো তাহলে এমন কিছু খেত না যেটা খেলে তার ক্ষতি হয়। কারণ আজকাল সবাই জানে, সবাই বোঝে কি খেলে ক্ষতি হয়, কি খেলে ভালো হয়। কিন্তু এই যে সচেতনতার জন্য যে আমরা প্রোগ্রামগুলো এই জন্যই করি, যাতে মানুষের মাথায় 10 বার করে কথাটা থাকে। তাহলে কি হবে, 10 বার শুনতে শুনতে সে একবার হলেও সেটা ফলো করার চেষ্টা করবে। কারণ এই যে খাবারগুলো, যেগুলো বাইরের ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, আজকাল দেখা যাচ্ছে কি হোম ডেলিভারি সিস্টেম এমন হয়েছে 24 ঘন্টা, যে রাত 2টোর সময় কেউ 2টো অবধি জেগে আছে, কি করব, খাই। মানে আর কিছু কাজ নেই তো খেয়ে নি। ঠিক আছে? তখন কি করছে, অর্ডার দিয়ে দিচ্ছে, বাড়িতে এসে যাচ্ছে, দরজায় ফোন করে ঢুকে যাচ্ছে খাবার, কোনো প্রবলেমই নেই। এই যে টাইমটা খাবারের এবং যে খাবারগুলো খাচ্ছে বাইরে, দুটোই সাংঘাতিক মারাত্মক। প্রথম কথা, এত বেশি রাত্রে খেলে কিন্তু ওই খাবারটা আমাদের শরীরের পুষ্টিগত কোনো লাভ হয় না, বরঞ্চ আমাদের ক্যান্সারের সেলগুলোকে কিন্তু বেঁচে থাকতে সাহায্য করে। এটা একটা মাথায় রাখবেন সবাই। ঠিক আছে? কারণ সেই সময় আমাদের ডাইজেস্টিভ সিস্টেম কিন্তু ভালো মতো কাজ করে না এত রাতে। তখন কি হয়, বেশি রাতে হচ্ছে আমাদের ঘুমোতে হয়। কেন? ওই টাইমটা আমাদের শরীরে যত ক্ষয়ক্ষতি হয়ে গেছে সেগুলো আস্তে আস্তে রিপেয়ার করবে বডি, নিজেটা হিলিং করবে। এবার সেই টাইমটায় ধরুন আপনি খাচ্ছেন, তাহলে শরীরকে আর আপনি কষ্ট দিচ্ছেন যাতে ও নিজের কাজটা না করতে পারে। ঠিক আছে? তখন কি হবে, সেই যে খারাপ খাবার, মানে ওই টাইমের খাবারগুলো এবং খারাপ খাবার, সেগুলো কি করবে, ক্যান্সারের যে কোষগুলো তাকে বৃদ্ধি হতে সাহায্য করবে। তার জন্য মাথায় রাখবেন, যদি কারো ক্যান্সারও থেকে থাকে, যা ট্রিটমেন্ট করছেন করুন, তার পাশাপাশি খাদ্যাভ্যাসটাকে কিন্তু মাথায় নিন। দুটো জিনিস মাথায় রাখবেন। ক্যান্সারের একটা খুব মানে কি বলবো, বিষ হচ্ছে ক্যান্সার পেশেন্টদের জন্য, সেটা হচ্ছে চিনি জাতীয় খাদ্য, শর্করা জাতীয় খাদ্যটা কিন্তু বিষ। দ্বিতীয়ত হচ্ছে খাবার সময় তারা চেষ্টা করবেন সূর্য উদয়ের পর মোটামুটি সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে নিজেদের ডিনার কমপ্লিট করে ফেলতে, তারপর শুধু জল, তারপরে আর কোনো খাদ্য খাবার খাওয়া হবে না। এটা মেনটেন করুন। আর এতদিন যেভাবে মেনটেন করেছেন, 1 মাসের মধ্যে দেখবেন আপনি একটা ডিফারেন্স কিন্তু বুঝতে পারবেন। আর আমাদের এখানে কিন্তু প্রতিটা রোগেরই চিকিৎসা করা হয় আয়ুর্বেদিক মতে। কিন্তু এখানে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে সব রকম রোগের চিকিৎসা হয়। সেখানে এলে আপনাদের যা সমস্যা আছে সেই সমস্যাটা নিয়ে আসুন, ফেলে রাখবেন না। সবকিছু হারিয়ে তারপরে এনবিপিতে আসবেন না। একটা কথা বলবো, রোগ হলে তার চিকিৎসা করাতে হবে এবং সঠিক টাইমে করালেই তার রেজাল্ট কিন্তু সবচেয়ে ভালো আসবে। কোনো প্যানিক করবেন না, কোনো রোগ হলে টেনশন করবে না। রোগ যদি হয় তার কিন্তু সমাধানও আছে, কারণ শরীর কিন্তু প্রচণ্ড শক্তিশালী। এবং আপনি যত প্রাকৃতিকভাবে থাকবেন, প্রকৃতির মাঝখানে প্রাকৃতিকভাবে চিকিৎসা করবেন, প্রাকৃতিকভাবে যত চিকিৎসা করতে পারবেন, আয়ুর্বেদা এই ন্যাচারাল ওয়েতে যখন চিকিৎসা হচ্ছে, দেখবেন আপনার কিন্তু রেজাল্ট ভালো হবেই। তার জন্য হেল্পলাইন নাম্বারে কিন্তু একবার কল করে নেবেন। আর এই মুহূর্তে আপনাদের জন্য এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে হেড অফিস উপস্থিত রয়েছে মধ্যমগ্রামে, কলকাতাতে রয়েছে ল্যান্সডাউন, হাজরা, হাতিবাগান, খিদিরপুর, হাওড়াতে আপনারা পেয়ে যাবেন দাসনগর, বেলুর, শিবপুর এবং দক্ষিণ 24 পরগনার আমতলাতেও কিন্তু পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিক। তাছাড়া কিন্তু এই মুহূর্তে শুধুমাত্র আপনাদের জন্যই কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই ডাক্তারবাবুরা সাথে থাকার এবং পাশে থাকার চেষ্টা করছেন। আমরা আবার বিস্তারিত আলোচনায় আসবো। ইতিমধ্যেই আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো। হ্যালো, অনেক স্বাগত ম্যাডাম আপনাকে। কে বলছেন?
আমি হাওড়া থেকে বলছিলাম। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? ম্যাডাম, আমার না মানে ঘুমোই যখন হুম। আর একটানা বন্ধ থাকে। হ্যাঁ, হ্যাঁ? আর একবার বলবেন সমস্যাটা আপনার? মানে আমার ঘুমোই যখন না হুম। একটানা বন্ধ হয়ে যাচ্ছে রাত্রের দিকে। নাকটা বন্ধ বন্ধ হচ্ছে। হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনার বয়স কত ম্যাডাম? 23 বছর। 23 বছরে নাক বন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা, কতদিন ধরে সমস্যাটা হচ্ছে আপনার? 3 মাস ধরে। আচ্ছা, শুনুন স্যার বলছেন। নাক বন্ধ হয়ে যাচ্ছে, আপনার কি ঠান্ডা লাগার ধাত আছে? একটু ঠান্ডার ধাত আছে। আচ্ছা, আর নাক প্রাণায়াম করতে বলেছিল, মানে ওই একটা নাক দিয়ে নিঃশ্বাস নিয়ে মুখে করে ছাড়তে, কিন্তু আমি তাতেও করে দেখলাম, কিছু হচ্ছে না। আচ্ছা, নাকে কি কোনো পলিপ রয়েছে? তো নাকের ওরকম কোনো নাকের ডাক্তার দেখানো হয়নি, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, একটা কাজ করুন, আপনার এই প্রবলেমটা কি হয়েছে তার বোঝার জন্য একবার আপনারা আসতে হবে আমাদের কাছে। এবং আয়ুর্বেদে বিভিন্ন পদ্ধতি আছে, আমাদের যেমনি ওষুধ আছে, তার পাশাপাশি কিন্তু পঞ্চকর্মা থেরাপির ব্যবস্থাও আছে, যার মাধ্যমে আপনার এই সমস্যাগুলোকে কিন্তু চিকিৎসা করা যাবে এবং আস্তে পুরোপুরি আস্তে। ভাবে সমস্যাটা চলে যাবে। হ্যাঁ, একদম অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। আর এই মুহূর্তে আপনারা ঝাড়গ্রামে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, বনগাঁতে পাবেন ডক্টর এস ভাদুরীকে, ক্যানিংয়ে পাবেন ডক্টর এ হালদারকে। আসানসোলবাসীদের জন্য কিন্তু আবারও সুখবর, সেখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। শিলিগুড়িবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। খড়গপুরবাসীরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে। কৃষ্ণনগরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে। দুর্গাপুরবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে। হলদিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে। হেরিয়াবাসীরা পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। রামনগরে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। মেচেদাতে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। মেদিনীপুরবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। মালদাতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। বর্ধমানে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে। বোলপুরেও কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে। গৌহাটিতে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। আগরতলাতে পাচ্ছেন আবারও ডক্টর এন ভট্টাচার্যকে। জামশেদপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে। পুরুলিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে। শিলচরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে আবারও। ডিব্রুগড়বাসীরা কিন্তু আবারও পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। ঝাড়গ্রামে পাচ্ছেন ডক্টর এ হালদারকে এবং কাকদ্বীপে কিন্তু আবারও পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। এবং তাছাড়া কিন্তু আপনাদের জন্যই সানডেতে একটি বিশেষ স্পেশাল চেম্বার করছেন ডক্টর বি শর্মা, চিফ মেডিকেল ডিরেক্টর, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের তরফ থেকে। তাই যারা যারা ইতিমধ্যেই স্যারকে দেখাতে চাইছেন, স্যারের সঙ্গে পরামর্শ নিয়ে নিজের জীবনটাকে সুন্দর করে গুছিয়ে দিতে চাইছেন, তারা কিন্তু অবশ্যই এই যে সানডে যে টাইমটা রয়েছে স্পেশাল চেম্বার, কেউ কিন্তু মিস করবেন না। স্যারকে আপনারা কখন পাবেন, কোন সময় পাবেন, তার জন্য কাইন্ডলি নিচে যে হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে সেই হেল্পলাইন নাম্বারে কিন্তু একটু যোগাযোগ করে নেবেন, কারণ আপনাদের জন্যই কিন্তু শুধুমাত্র আপনাদের কথা মাথায় রেখেই এবারে কিন্তু সানডেতে একটি স্পেশাল চেম্বার করছেন ডক্টর বি শর্মা ল্যান্সডাউনে। তো যারা যারা পৌঁছে যেতে চাইছেন তারা কিন্তু অবশ্যই পৌঁছে যাবেন, কিন্তু তার আগে কাইন্ডলি একটু হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে নেবেন কখন কোন সময় আপনারা স্যারকে পাবেন। আমরা আবারও আলোচনায় ফিরবো। ইতিমধ্যে আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন ম্যাডাম? ও একটু জোরে কথা বলবেন ম্যাডাম, আপনার কথা শোনা যাচ্ছে না। হ্যালো, হ্যালো। হ্যাঁ বলুন, একটু জোরে বলুন ম্যাডাম। হ্যালো। এই যে আমার পায়ে সমস্যা হচ্ছে। কার সমস্যা হচ্ছে আপনার? হ্যাঁ হ্যাঁ, গুড়ি ব্যথা। হ্যাঁ, আচ্ছা বলুন, আপনার কি সমস্যা হচ্ছে বলুন। গুড়ি, পায়ের গুড়ি ব্যথা। পায়ের গোড়ালিটা ব্যথা করছে। আচ্ছা, আপনার বয়সটা কত বলবেন? 50। 50 বছর। কতদিন ধরে হচ্ছে এই শারীরিক সমস্যা আপনার? হ্যাঁ, 2 বছর হয়ে। 2 বছর ধরে হচ্ছে। কোনো ডাক্তার দেখিয়েছেন তার জন্য? না, এমনি এলাকাতে একটা ওষুধ খাই। আচ্ছা, তাতে ঠিক হচ্ছে না তাই তো? হ্যাঁ। একদমই তাই। শুনুন স্যার বলছেন। আচ্ছা, আপনার যে প্রবলেমটা হচ্ছে 2-3 বছর ধরে হচ্ছে, আগে বলুন আপনার খাবারের ধরনগুলো কেমন? মাছ, মাংস, ডিম খান আপনি? সে খুবই কম, না খাওয়ার মতো। একবারে মাংস খাচ্ছেন না? একদম খাই না, কেন? আর ডিমও খুব কম। মানে কারণটা কি আমায় বলুন। আগে কোনো কি ট্রিটমেন্ট করেছেন যার জন্য না করেছেন, আর আপনার ফুড হ্যাবিটের মধ্যেই নেই এটা? না, ট্রিটমেন্ট বলতে ডাক্তার বলেছিল তোমার থাইরয়েড, ওই ইউরিয়া অ্যাসিডটা বাড়া।
হুম, ওই জন্য মাংস তো এমনি খাই না আগে থেকে। আর একদম। ডিমটা লাস্ট ইউরিক অ্যাসিড টেস্ট কবে করেছেন? হ্যাঁ 6 মাস আগে হয়ে গেছে। 6 মাস। তখন কি বেশি ছিল? না একই রকমই আছে। মানে বাড়া আছে, তাই তো? হুম। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, প্রথম কথা, আপনার গোড়ালি ব্যথা যেটা হয়েছে ইউরিক অ্যাসিড থেকে, সেটা অলরেডি ডায়াগনোসিস হয়ে গেছে, কিন্তু আপনার সেই সমস্যার সমাধান হয়নি এখনো। প্রথম কথা বলবো, কয়েকটা নিয়ম করতে হবে এবং খাদ্য খাবারের তালিকাটায় কিছু পরিবর্তন করতে হবে। আপনার খাদ্য খাবারের মধ্যে প্রোটিনের মাত্রা কমিয়ে দিন, ঠিক আছে? বিশেষ করে মাছ, মাংস, ডিম, দুধের জিনিস এইগুলো কমিয়ে দিন। এবং প্রোটিন যদি খেতে হয় সেগুলো খাবেন কোত্থেকে? সয়াবিন থেকে বা ডাল থেকে, এগুলো থেকে। তো সাধারণত কিন্তু সব ডাল থেকে ইউরিক অ্যাসিড ওরকম বেড়ে যায় না, মানে প্ল্যান্ট থেকে, মানে গাছপালার খাবার থেকে ইউরিক অ্যাসিডটা সাধারণত বাড়ে না, ঠিক আছে? কিন্তু যেহেতু প্রোটিন বেশি খাওয়া উচিত না ইউরিক অ্যাসিডে, সেক্ষেত্রে আপনি অল্প কিছু সয়াবিন খেলেন। যদি থাইরয়েড না থাকে, থাইরয়েড থাকলে সয়াবিনের জিনিস কিন্তু একেবারেই খাবেন না। আচ্ছা, এটা গেল। তাছাড়া ধরুন আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ডেইলি পায়ের গোড়ালিটা পর্যন্ত আপনার জলের নিচে ডুবিয়ে রাখতে হবে, গরম জলের নিচে। তার মধ্যে কি করবেন? একটু সন্দক লবণ ফেলবেন, সন্দক লবণ দিয়ে দেবেন তার মধ্যে, এবং তার মধ্যে কিছুটা হলুদ দেবেন, ঠিক আছে? হলুদের দুটো কাজ, একটা ইনফ্লেমেশন কমায় আর একটা অ্যান্টিসেপটিকের তো কাজ করেই, তার পাশাপাশি কি করে, ওটা ব্যথাটাকে রিলিফ করে। হলুদের এটা কিন্তু গুণাগুণ। তো আপনি যেটা করবেন, হলুদ দেবেন, 1 চামচ হলুদ দিয়ে দেবেন গরম জলের মধ্যে, যে এই জলটা আপনি পায়ে সহ্য করতে পারছেন, তার সাথে সাথে নুন দেবেন। এরকম 15 থেকে 20 মিনিট করবেন, তাহলে কিন্তু আপনার বডি ডিটক্স হবে। ডিটক্স হলে কিন্তু আপনার এই ব্যথাটাও আস্তে আস্তে কমা শুরু করবে। এভাবে মেনটেন করুন। আর যদি চান পার্মানেন্টলি এটাকে ঠিক করে নিতে, তাহলে বলবো একবার হেল্পলাইনে কল করুন। 2 বছর 3 বছর হয়ে গেছে ফেলে রাখছেন, পরে কিন্তু অন্য প্রবলেমও আসা শুরু করবে। তো হেল্পলাইনে কল করে আমাদের একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখিয়ে নিন। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের পরামর্শে মানুষ যে সত্যি সত্যি সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপন ফিরে পাচ্ছেন, আমরা এই মুহূর্তে দেখে নেব তারই একটা ঝলক। ম্যাডাম, আপনার নাম কি? আমার নাম অসীমা চৌধুরী। কোথা থেকে এসেছেন আপনি? আমি নাগের বাজার থেকে এসেছি। নাগের বাজার থেকে। হ্যাঁ। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এনবিপি তে এসেছিলেন? আমি এসেছিলাম, আমার সুগারের সমস্যা ছিল, ব্যথা ছিল, এইসব নিয়ে সমস্যাগুলো নিয়ে এসেছিলাম। আচ্ছা, আপনি কি যখন এসেছিলেন তখন কোনো ওষুধ খেতেন? না, আয়ুর্বেদিক ওষুধ আমি খাইনি, অ্যালোপ্যাথিক খেয়েছিলাম আগে। তো- অ্যালোপ্যাথিক তখন অ্যালোপ্যাথি ওষুধ খেতেন? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো তাতে কি কোনো ভালো ফল পেয়েছিলেন আপনি? দেখুন, আমি বেটার ফল পাওয়ার জন্য এখানে এসছেন আপনি আমাদের এনবিপি তে এসছেন হ্যাঁ। একটা পার্মানেন্ট সলিউশনের জন্য। Yes. আচ্ছা, আপনি তারপরে আমাদের এখানে ট্রিটমেন্টে চালু করেছেন। হ্যাঁ, হ্যাঁ। করার পর আজকের দিনে দাঁড়িয়ে আপনি কেমন আছেন? আজকের দিনে দাঁড়িয়ে আমি সুগারের ওষুধ খাচ্ছি না। সুগারের কোনো ওষুধ খাচ্ছেন না? না, সুগারের আচ্ছা। ওষুধ খাচ্ছি না। আর? তারপরে ব্যথার ওষুধ আমি বলতে গেলে বন্ধ করে দিয়েছি প্রায়। কোনো পেন কিলার বা কোনো ওষুধ খেতে হচ্ছে না এখন? আপাতত আমার কিছু খেতে হচ্ছে না। তাহলে আপনার যে সমস্যা নিয়ে এসেছিলেন সেটা সম্পূর্ণভাবে এখন ঠিক হয়ে গেছে? হ্যাঁ, মনে করছি। আচ্ছা, আপনি এতে খুশি তো? অবশ্যই। আচ্ছা, এখন আপনি চলে ফিরে বেড়াতে পারছেন, যেখানে আপনার ইচ্ছে মতো যেতে পারছেন? হ্যাঁ, যাচ্ছি তো যাচ্ছি। আচ্ছা, কোনো কষ্ট হচ্ছে না? হ্যাঁ। আচ্ছা, আমি বয়স তো একটা কম না। একদম। তবে আপনাকে আমি একটা রিকোয়েস্ট করব, যে যে দর্শকরা দেখছে আপনার প্রোগ্রামটা, তাদের জন্য কিছু কি মেসেজ দেবেন? শুনুন, আমার দিক থেকে আমি বলবো যে আমি তো ফুললি স্যাটিসফাইড। এখন আপনারা যদি আপনারা নিজেদের বেটার কিছু মানে আশা করেন, তাহলে অবশ্যই আপনার একবার এনবিপি ভিজিট করুন। থ্যাংক ইউ ম্যাডাম, আপনাকে অশেষ ধন্যবাদ। হ্যাঁ, নমস্কার দাদা, আপনার নামটা একটু বলবেন? আমার নাম হচ্ছে শেখ তৈয়বুর রহমান। কোথা থেকে এসেছেন আপনি? আমি মেছেদা শান্তিপুর থেকে এসেছি। আর কতদিন আগে ডক্টর বি শর্মার কাছে এসেছিলেন এবং কি সমস্যার জন্য এসেছিলেন? আমি 2022 সালের 28শে ডিসেম্বর আমি এসেছিলাম। আচ্ছা, কি সমস্যার জন্য আমার এসেছিলেন? সুগার রোগের জন্য। বর্তমানে কেমন আছেন আপনি সুগারে? আমি ওনার কাছে 2022 সালে দেখিয়ে 23-24 সালের আমার আগস্ট মাসে আমার সুগার কমপ্লিট হয়ে গেছে, ভালো হয়ে গেছে। মানে সম্পূর্ণ ভালো হয়ে গেছেন আর আপনার সুগারের জন্য মেডিসিন খেতে হচ্ছে না? না, আমি আর কোনো মেডিসিন খাই না। হুম। আমি আচ্ছা। ডাক্তার শর্মাকে দেখিয়ে, বি শর্মাকে দেখিয়ে আমি ভালো হয়েছি। এবং আপনার পরিবারের অন্যান্যরাও কি তাদের সমস্যার জন্য ডক্টর বি শর্মার কাছে আসেন? হ্যাঁ, আমার ফ্যামিলিকে, আমার স্ত্রীকে আমি দেখাচ্ছি। হুম। তারও শারীরিক অনেক রকম
আছে, অসুবিধা আছে, সেইগুলোকেও দেখাচ্ছি, সেগুলোও সুস্থ হচ্ছে। বেশ। আর অন্যান্য যারা ভিউয়ার্সরা বা যারা আপনার কথা শুনছেন তাদের জন্য আপনার কি বক্তব্য থাকবে? আমার বক্তব্য থাকবে মোটামুটি সারা পশ্চিমবঙ্গে বা সারা ইন্ডিয়ার যত রুগী এই চ্যানেল দেখেন, বি শর্মার অনুষ্ঠান দেখেন, এই বি শর্মা ডাক্তারবাবুকে দেখাবেন এবং সবাই সুস্থ হবেন, যে এরকমই রোগ হোক না, মাথা পায়ের চুল থেকে মাথার নখ পর্যন্ত সমস্ত রকমের রোগ বিনা অপারেশনে ভালো হবেন। ধন্যবাদ দাদা। নমস্কার ম্যাডাম, আপনার নাম কি? কবিতা মিশ্রা, আচ্ছা, আপনার বয়স কত? 42, আচ্ছা, আপনি আমাদের কোন চেম্বারে দেখাচ্ছেন? শিলিগুড়ি চেম্বারে। আচ্ছা, আপনি কি রোগের জন্য দেখাচ্ছেন? আমার হাঁটুতে প্রবলেম ছিল, জয়েন্টে খুবই মানে এত প্রবলেম ছিল, ওঠা বসা সব আমার বন্ধ হয়ে গেছিল। আচ্ছা, এখানে- কতদিন ধরে আপনি এখানে চিকিৎসা করাচ্ছেন? এখানে 3 মাস হয়েছে। 3 মাস ধরে আমি খুবই ভালো, খুবই সুস্থ। আমি এখন বলতে গেলে হাঁটছি না, দৌড়াচ্ছি, এমন আমার পায়ের অবস্থা খুবই ভালো। মানে বলতে আসছে না, কি বলবো আমি এত ভালো আমার। আচ্ছা, মানে আপনি খুব অনেক আরাম। খুশি হয়েছে এখানে চিকিৎসা করে? অনেক খুশি, অনেক। আমি তো সবাইকে বলবো যে এসে একবার দেখে নিন যাদের অসুবিধা আছে এখানে। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম। ওকে। নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান। আয়ুর্বেদ অত্যন্ত প্রাচীন একটি ভারতীয় চিকিৎসা পদ্ধতি, যে পদ্ধতির মধ্যে রয়েছে আপনার যে কোনো রকম শারীরিক সমস্যারই সমাধান। আয়ু মানে জীবন, বেদ মানে বিজ্ঞান, এই দুটোর মিলিয়েই কিন্তু আয়ুর্বেদ। আয়ুর্বেদ সম্পূর্ণ কিন্তু প্রাকৃতিক এবং ভেষজ একটি উপাদান পদ্ধতি, যে ভেষজ উপাদান পদ্ধতির মধ্যে কিন্তু আপনার প্রত্যেকটা শারীরিক সমস্যারই সমাধান লুকিয়ে রয়েছে। আর এই পরম্পরাকে যারা বহন করে নিয়ে চলেছেন, যারা অত্যাধুনিক আয়ুর্বেদিক পদ্ধতিতেই আপনার যে কোনো শারীরিক সমস্যারই সমাধান করে থাকেন, তারাই হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা। দেখুন, আমরা কিন্তু কোনো সময় চাই না যে আপনি সারা জীবন কোনো একটি শারীরিক সমস্যা বহন করে নিয়ে চলেন, কিংবা সেই শারীরিক সমস্যার জন্য আপনাকে প্রতিনিয়ত প্রত্যেক দিন একটি করে ট্যাবলেট কনজিউম করতে হোক, কিংবা আপনার বড় ধরনের কোনো অপারেশন করতে হোক, যাতে আপনার আগামী পরবর্তী জীবনটা আপনি আর সুন্দর সুস্থভাবে চলাফেরা না করতে পারেন। কিন্তু যাতে আপনাদের এই সকল ব্যথা বিঘ্নগুলো আপনাদের জীবনে যাতে আর না আসে, যাতে আপনাকে সারা জীবন কোনো ট্যাবলেট কনজিউম করতে না হয়, কিংবা সারা জীবনের জন্য আপনাকে কোনো রকম কাটা ছেঁড়া কিংবা সার্জারির মুখে পড়তে না হয়, তার জন্যই কিন্তু প্রত্যেকটা মুহূর্তে ডাক্তারবাবুরা অনুষ্ঠানে আসছেন এবং লাইভে এসে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছেন কিভাবে আপনারা আয়ুর্বেদকে পাশে নিয়ে, সাথে নিয়ে খুব সুন্দরভাবে আগামী জীবনটা নিয়ে যেতে পারবেন। আজকে দিনে দাঁড়িয়ে আমরা কিন্তু কেউই বলতে পারছি না যে আমরা কিন্তু ভীষণ সুস্থ রয়েছি। 8 থেকে 80 প্রত্যেকটা মানুষের মধ্যেই বিভিন্ন রকম শারীরিক সমস্যা দেখা কিন্তু দিচ্ছেই, অল্প বিস্তর কিংবা কারো হয়তো মারণ রোগ। আর আজকের দিন এটা বেশি দেখা দিচ্ছে, সেটা হচ্ছে ডায়াবেটিস কিংবা মধুমেহজনিত সমস্যা। শুধু এই সমস্যা এখনকার দিনে কিন্তু বাচ্চাদের মধ্যে নয়, বড়দের মধ্যে তো আছেই, কিংবা অনেক দেখা যাচ্ছে নিউবর্ন বেবির মধ্যেও আমরা ডায়াবেটিসের মতন সমস্যা দেখতে পাচ্ছি। আর এই ডায়াবেটিস সমস্যা আপনারা প্রত্যেকেই জানেন, ডায়াবেটিস সত্যি সত্যি একটা মারণ রোগ। মানে হলেই কিন্তু আমাদের সমস্ত রকম খাওয়া বিধিনিষেধের মধ্যে আমরা পড়ে যাই, লাইফটাকে কি করে আগিয়ে নিয়ে যাবো আমরা বুঝতেই পারি না। কিন্তু এই যে একটা শারীরিক সমস্যা কিংবা এই যে একটা মারণ রোগ, যাতে আপনাকে পড়তে না হয়, কিংবা পড়লে আপনি কি কি প্রিকশন নেবেন, তার জন্যই আজকের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের তরফ থেকে মেডিকেল কনসালটেন্ট এবং আয়ুর্বেদিক চিকিৎসক ডক্টর এস ভাদুরী। স্যার, অনেক স্বাগত আজকে আপনাকে অনুষ্ঠানে। নমস্কার স্যার, আজকে দিনে দাঁড়িয়ে আমরা কিন্তু বিভিন্ন শারীরিক সমস্যার মধ্যে দিয়ে তো প্রত্যেকটা মানুষই যাচ্ছি, আর সব থেকে বেশি যেটা দেখা দিচ্ছে সেটা হচ্ছে ডায়াবেটিস কিংবা মধুমেহজনিত সমস্যা। মানে এই ডায়াবেটিসটা কি, যদি আগে দর্শকদের একটু বলে দেন, মানে কেন, খুবই কি ভয় পাওয়ার কারণ এর মধ্যে রয়েছে? হ্যাঁ, স্যার, আমরা একটু আলোচনায় আসবো, কিন্তু ইতিমধ্যেই একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে। কে বলছেন? আমি রঞ্জিত চ্যাটার্জি বলছি, বোলপুর থেকে। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? না, আমার নিজের সম্বন্ধেই বলবো। আমি একদম বলুন। আমার কনজিকিউটিভ জন্ডিস হয়েছিল। আচ্ছা। সেই জন্ডিসটা ছাড়ছিল না। আমি হায়দ্রাবাদেও গেছিলাম, তারপরে অ্যাপেলোতে মহেশ গোয়েঙ্কার কাছেও দেখিয়েছি। একদম। এখন যেটা হচ্ছে, তারপরে ওখানে স্টেন্ট বসানোতে আমার লাস্ট এতে এলএফটি টেস্ট করালাম, সবই নর্মাল, কিন্তু ইউএসজি করালাম, দেখলাম যে পেটে ফ্লুইড জমেছে।
আচ্ছা, আপনার বয়সটা একটু বলবেন? 67। 67। আচ্ছা আচ্ছা, শুনুন। আপনার কোনো কি ইয়ে রয়েছে, কোনো আগে কি কোনো রকম নেশা করতেন, অ্যালকোহল জাতীয় কিছু? না, আমি কোনো রকম নেশা করতাম না। আচ্ছা আচ্ছা, এখন ফ্লুইড জমেছে, ডাক্তারবাবুরা যারা দেখেছেন কি বলেছেন? আমি এখনো ডাক্তার কনসাল্টে যাইনি, আপনার সঙ্গে ফোনে কথা বলছি, সেই আচ্ছা। জন্য আমি যাব 11 তারিখে ডাক্তার কি সান্যাল, সুমন সান্যাল নাকি? যাই হোক, নাম বলার দরকার নেই। আমি আপনাকে একটা অ্যাডভাইস দেব যে আপনার যদি মনে হয় যে আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে যদি এর কোনো ট্রিটমেন্ট থেকে থাকে তাহলে আপনি করাবেন। তাহলে বলবো, আপনি বোলপুর থেকে যখন বলছেন, বোলপুরে প্রত্যেক মাসে 2 বার করে আমাদের চেম্বার হয়, ঠিক আছে? আপনি একবার কাজ করুন, আপনার যে রিপোর্টস গুলো আছে এবং আগে যে ডাক্তারদেরকে দেখিয়েছিলেন সেই সব রিপোর্টস গুলো নিয়ে এবং প্রেসক্রিপশন নিয়ে আপনি বোলপুরে চলে আসুন। হেল্পলাইন নাম্বারে কল করুন, কল করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিন, কবে রয়েছে সেই অনুযায়ী আপনি চলে যাবেন ওখানে। ওখানে আমাদের ডাক্তারবাবুদের থাকবেন, সেখানে দেখে ফাইনাল একটা ডিসিশনে আসা যাবে যে আপনার যে প্রবলেমটা কি থেকে হয়েছে এবং সেই অনুযায়ী ট্রিটমেন্ট করলে আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট হয়ে যাবে। ডাক্তারবাবু দেখেই আপনাকে কিন্তু, যিনিই থাকুক, যে ডাক্তারবাবুই থাকুক আমাদের, দেখে আপনাকে একটা আইডিয়া দিতে পারবে যে হ্যাঁ রোগটা কি সেরে যাওয়ার মতো কি না খুব বেশি ক্রিটিক্যাল, এই একটা আপনি কিন্তু আভাস পেয়ে যাবেন। এবং ট্রিটমেন্ট যদি আমাদের চালু হয় বুঝবেন যে তার কিন্তু রেজাল্ট আপনি পাবেন। অবশ্যই আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে কিন্তু কঠিন থেকে কঠিন রোগের কিন্তু সমাধান হয়। এবার সবচেয়ে বড় কথা হলো আপনি সঠিক টাইমে এলেই কিন্তু তার ফলটা খুব বেশি সুন্দর পাবেন এবং আর্লিয়ার পাবেন। তার জন্য ফেলে রাখবেন না, সবকিছু শেষ করে আসবেন না। যদি আপনি মনে হয় যে হ্যাঁ ঠিক আছে আমি আয়ুর্বেদ চিকিৎসা করাবো, এবার আমি একটু কথা বলি, এই নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নেবো? না না, নিচে যে হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে স্যার, সেই হেল্পলাইন নাম্বারে আপনি ফোন করতে পারেন। সেই হেল্পলাইন নাম্বারে ফোন করলে আপনাকে সমস্তভাবে সাহায্য করবেন। যেটা 9830 একদম একদম ওই হেল্পলাইন নাম্বারেই আপনি কল করে নেবেন। অনেক ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। 5537। একদম তো হ্যাঁ, আর বোলপুরে কবে বসে, কোথায় বসে? আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করলেই আপনাকে সমস্ত ডিটেল ওখান থেকে বলে দেবে স্যার। আচ্ছা, কোন সময় করব? আপনি যে কোনো সময় করতে পারেন, হেল্পলাইন নাম্বারে ফোন করার কোনো সময় নেই। আচ্ছা, ওইটাই নাম্বার তো 983023? একদম একদম 5527 অথবা লাস্টে 37 নাম্বার, আপনি এনি টাইম কিন্তু ফোন করতে পারেন। ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখছি যে এই কলটার থ্রুতে একটু বলে রাখি যে হেল্পলাইন নাম্বারে ফোন করার কিন্তু আপনাদের কোনো সময় নেই। আপনারা যে কোনো সময় কিন্তু যে কোনো সমস্যার সমাধান পেতেই আপনারা নিচে যে হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে 9830235527 অথবা 37 নাম্বারে আপনারা যোগাযোগ করতেই পারেন। কোন ডাক্তারবাবুকে আপনারা কখন পাবেন, কোন ক্লিনিকটা আপনাদের বাড়ির নিকটবর্তী হবে, তাছাড়া যাবতীয় তথ্য জানার জন্য আপনারা যে কোনো সময় নিজের এই হেল্পলাইন নাম্বারে ফোন করতে পারেন। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের তরফ থেকে আপনাকে যথাযথ তার জন্য কিন্তু সাহায্য করা হবে। অনেক ধন্যবাদ স্যার। আমরা যে আলোচনায় ছিলাম আর কি, মানে ডায়াবেটিস অ্যাকচুয়ালি কি আর কি কি কারণে হয় যদি একটু দর্শকদেরকে জানান। দেখুন, ডায়াবেটিস যখন কারো হয় সেটা একটা কন্ডিশন, এরকম এটা রোগ বলার থেকে বেশি বলা যাবে যে একটা কন্ডিশন যেখানে ব্লাডের মধ্যে সুগারের মাত্রাটা বেড়ে যায়। ঠিক আছে, আমাদের কিন্তু নর্মাল যেটা হয় সেটা 1 লিটার ব্লাডের মধ্যে 1 গ্রাম সুগার থাকার কথা, সেটার মাত্রা যখন বেড়ে যায় তখন সেই কন্ডিশনটাকে বলা হয় ডায়াবেটিস। এবার বুঝতে হবে যে ডায়াবেটিসটা হয় কোথা থেকে, এই সুগারের মাত্রাটা ব্লাডে কেন বেড়ে যায়। কারণ হচ্ছে যখন ব্লাড টেস্ট করা হয় তখন দেখা গেছে ফাস্টিং বেড়ে গেছে, পিপি বেড়ে গেছে, কারো র্যান্ডাম করাচ্ছে সেটা বেড়ে যাচ্ছে, HbA1c এর রিপোর্ট হাই হয়ে গেছে, এরকম অনেক কিছু থাকে। তো এটা বাড়ে কেনটা আমাদের বুঝতে হবে। এর বাড়ার কারণটা হচ্ছে আমাদের শরীরে একটা অর্গান আছে যেটার নাম হচ্ছে প্যানক্রিয়াস। এই প্যানক্রিয়াসের মধ্যে কিছু বিটা সেল আছে যেখান থেকে কিন্তু আমাদের কি সিক্রেশন হয়, ইনসুলিন তৈরি হয়। এই ইনসুলিনটা কখন কাজে লাগে? এই ইনসুলিনটা হচ্ছে আমাদের ব্লাডের মধ্যে যখনই সুগার যাচ্ছে, চিনি যাচ্ছে বা গ্লুকোজ যাচ্ছে, সেইটা কি করছে, এই ইনসুলিনগুলো সেই গ্লুকোজগুলোকে ধরে নিয়ে এক একটা কোষের ভিতরে শরীরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, যাতে সেই এনার্জিটাকে খরচা করে আমাদের শরীর কাজ করতে পারে, মাংসপেশির কাজ বা ধরুন প্রত্যেকটা কোষে যে যে কাজ কর্ম থাকে নির্দিষ্ট, সেই কাজগুলো করতে পারে।
কি হয় যখন এই ইনসুলিনের কর্মক্ষমতা কমে যায়, ধরুন ইনসুলিন যাচ্ছে ভিতরে গিয়ে ওই কোষগুলোর মধ্যে রাখতে পারছে না, মানে ইনসুলিনটা হচ্ছে একটা চাবির মতো, যে কোষের দরজা খুলে যায়, ও গিয়ে কি করে ওই সুগারটা ভিতরে ঢুকে যায়, ঠিক আছে। কিন্তু যখন ইনসুলিনের কাজের ক্ষমতা কমে যায় তখন বলা হয় ইনসুলিন রেজিস্ট্যান্স, মানে ইনসুলিনের কর্মক্ষমতা কমে গেছে, তার জন্য ও গিয়ে দরজাটা আর খুলতে পারছে না, সুগারটা ভেতরে ঢুকতে পারছে না, এটা একটা কন্ডিশন। তখন ব্লাডের মধ্যে সুগার বেড়ে যায়। আবার যদি ইনসাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ইনসুলিন তৈরি হয়, মানে শরীরের যতটা সুগারকে কোষের মধ্যে ঢোকাতে হবে তার থেকে বেড়ে গেছে, তার থেকে বেড়ে গেছে সুগারটা, কিন্তু কম প্রোডাকশন হচ্ছে আমার ইনসুলিনটা, যেহেতু প্যানক্রিয়াসের গন্ডগোল হয়েছে। দুটো ক্ষেত্রেই দেখা যাবে যে সুগারের মাত্রাটা ব্লাডের মধ্যে বেড়ে আছে। স্যার আমরা আবার আলোচনায় ফিরবো, ইতিমধ্যে আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, নমস্কার, বলুন। আমি সুশান্ত গাঙ্গুলি বলছি, বলুন বলুন। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। বলছি আমারও সুগারের সমস্যা, আমার কিন্তু পিপিটা অনেকটাই হাই। আচ্ছা ক্ষেত্রে কি কি ফল খাওয়া যাবে বা কি খাবার খাওয়া যাবে, কি খাবার খাওয়া যাবে? স্যার আপনার একটু বয়সটা বলবেন। আর দক্ষিণ চব্বিশ পরগনার আমতলাতেও কিন্তু আপনারা পেয়ে যাবেন এনবিপি ইউনানি রিসার্চ সেন্টারের ক্লিনিক। আচ্ছা আচ্ছা, আমার বয়স হচ্ছে 42। 42। আচ্ছা শুনুন স্যার আচ্ছা, বলছেন। দেখুন আপনার সাধারণভাবে, আপনি শুনতে থাকুন, আমি বলছি, সাধারণভাবে কিন্তু ফল খাওয়াতে বারণ নেই, কিন্তু কখন খাবেন সেটা একটা ব্যাপার আছে। ফল খেতে হবে আপনার দিনের বেলা, এবং সেটা কখন, সেটা হচ্ছে 12টার আগে আপনার ফল খেয়ে নেওয়া উচিত, ঠিক আছে। এই টাইমটা হচ্ছে ভালো সবচেয়ে ফল খাওয়ার জন্য। আর বিশেষ করে কোন ফল খাবেন, দুটো জিনিস খেয়াল করবেন। আমি পার্টিকুলার কয়েকটা ফলের নাম বলবো, কিন্তু ওগুলোই কেন খাবেন আমি তাও বলে দিচ্ছি। যে ফলের মধ্যে ফাইবার বেশি আছে তার পাশাপাশি কি আছে, গ্লাইসেমিক ইন্ডেক্স বলে একটা কথা হয়, আপনি গুগলে সার্চ করলে পাবেন যে গ্লাইসেমিক ইন্ডেক্স কোন ফলগুলোর কম। যত ফলের গ্লাইসেমিক ইন্ডেক্স, যেসব ফলের যত কম হবে তত ভালো হবে একটা ডায়াবেটিক পেশেন্টের জন্য সেই ফল। দ্বিতীয় কথা হচ্ছে যেই ফলের মধ্যে ফাইবার বেশি থাকবে সেগুলো কিন্তু সুগারের পেশেন্টদের জন্য ভালো। এবার তার মধ্যে আপনি পেয়ারা, নাশপাতি, তারপরে আপেল, এগুলো কিন্তু খেতেই পারেন, ঠিক আছে, কোনো প্রবলেম নেই, খেতে সবই পারেন। কারণ দেখুন এটা একটা বিজ্ঞান, অনেক কিছু বোঝাতে হবে তাহলে, কিন্তু আমি এতটুকু বলবো সব ফলই খাওয়া যেতে পারে, কিন্তু ফলের টাইমটা, খাবারের টাইমটা মেনটেন করে খেতে হবে। এবং তার পাশাপাশি দেখবেন যে যেই ফলগুলোর গ্লাইসেমিক ইন্ডেক্স কম, যার মধ্যে ফাইবার বেশি আছে, সেই ধরনের ফলগুলো কিন্তু আপনি খাবেন। একটা কথা বলবো, দুপুরে ভাত খাচ্ছেন তার পরেই একটা ফল খেয়ে নিচ্ছেন, এগুলো করবেন না, এটাতে কিন্তু ডাইজেশনের প্রবলেমও হয়, মানে বডি এক একটা খাবারকে এক একভাবে ডাইজেস্ট করে, তো মেটাবলিক ডিসঅর্ডার হতে পারে সেখানে। এবং তার পাশাপাশি আপনার এটাতেও মাথা রাখতে হবে যে এমনি তো আপনি যখন খাবার খাচ্ছেন, দুপুরে ভাত খাচ্ছেন বা রুটি খাচ্ছেন, সেখানে আপনার কিন্তু গ্লুকোজের মাত্রা থাকছেই অনেক বেশি, তার সাথে আরো অ্যাড করার কোনো দরকার নেই। আপনি বরঞ্চ সকালের দিকে ফল খাবেন, খুব সুন্দর টাইম হচ্ছে। যদি আপনি ব্রেকফাস্টে হালকা কিছু খেলেন, দুপুরবেলা লাঞ্চ করলেন, তার মাঝখানে ধরুন 10টা থেকে 11টার মাঝখানে আপনি একটা ফল খেয়ে নিলেন, এটা খুব সুন্দর টাইম আপনার ফলের জন্য, একটা যে কোনো ডায়াবেটিক পেশেন্ট অথবা নন ডায়াবেটিক তাদের জন্য। স্যার মানে যারা ডায়াবেটিক পেশেন্ট তারা তো অলরেডি বুঝেই গিয়েছেন যে আমাদের ডায়াবেটিস রয়েছে, কিন্তু এমন অনেক পেশেন্ট রয়েছেন যারা হয়তো বুঝতে পারেন না যে আমাদের আদৌ ডায়াবেটিস হয়েছে কিনা। তো এই যে বুঝতে না পারার জায়গাটা স্যার কি দেখলে আমরা বুঝবো যে আমাদের ডায়াবেটিস হয়েছে, যারা নতুন পেশেন্ট আর কি? দেখুন সবসময় একটা জিনিস খুব পট করে দেখা যায়, সেটা হচ্ছে কি ঘন ঘন পেচ্ছাপ হচ্ছে। ঘন ঘন পেচ্ছাপ হওয়াই মানে ডায়াবেটিস নয়, তার অনেক কারণ থাকতে পারে, কিন্তু চান্সেস থাকে যার ধরুন আগে হয়নি এরকম, হঠাৎ করে সে অতিরিক্ত পরিমাণে হয়তো জলও খাচ্ছে না, কিন্তু ঘন ঘন পেচ্ছাপ হচ্ছে, রাত্রে তারা বারে বারে উঠতে হচ্ছে পেচ্ছাপের জন্য, সেখানে চান্সেস আছে যে ডায়াবেটিস হতে পারে, এটা একটা সাইন। দ্বিতীয়ত হচ্ছে খাবার খেলেও তার কিন্তু খিদে পাবে, এইটা হচ্ছে আরেকটা সাইন। কারণ হচ্ছে তার যে মেটাবলিক একটা ডিসঅর্ডার হয় সেখান থেকে কিন্তু এই প্রবলেমটা আসে যে তার বারে বারে খিদে পেয়ে যায়, কারণ শরীর খাদ্য চায়। কারণ হচ্ছে যে যে আমি যে কথাটা বললাম, সুগারটা যদি ভেতরে না প্রবেশ করতে পারে সেখানে কিন্তু বডি কিন্তু এনার্জি পাচ্ছে না, সেখানে দেখবেন মাসেলও কিন্তু উইক হয়ে যায়। এই জন্যই দেখবেন অনেক ডায়াবেটিক পেশেন্ট কিন্তু হট করে ওজন কমে যায়। আগে মোটা ছোটা চেহারা ছিল, যখন সুগার ধরা পড়লো দেখা যাচ্ছে যে ওজন হট করে কমে গেছে, তার জন্য কিন্তু সে চেষ্টা করেনি। এটা কিন্তু
খুব ক্ষতিকারক। তো এগুলো হচ্ছে প্রথম বেসিক সাইন। তারপরে আরো যদি ধরুন এগুলো ধরুন কেউ এড়িয়ে গেল, কেউ গুরুত্ব দিল না, তারপরের গুলো সাইনগুলো কিন্তু আস্তে আস্তে ক্রিটিক্যাল কন্ডিশন হওয়া শুরু হয়। দেখা যাবে চোখে অনেক সময় ঘোলাটে ঘোলাটে লাগছে, দেখা যাবে পায়ের আঙুলে পায়ের পাতার মধ্যে ঝিনঝিন করছে, দেখা যাবে যে মানে হাঁটতে গেলে বুঝতে পারছে না কোথায় পা দিচ্ছে, মানে সেন্সেশনটা কমছে। মানে এখানে কি হচ্ছে, ডায়াবেটিক নিউরোপ্যাথির দিকে কিন্তু চলে যাচ্ছে, চোখের প্রবলেম আসছে, চোখের দৃষ্টিশক্তি কম হচ্ছে, ডায়াবেটিক রেটিনোপ্যাথি বলা হয়, এই ব্যাপারগুলো কিন্তু চলে আসছে। এবং তারও অ্যাডভান্স স্টেজে কিন্তু দেখা যাবে অন্য কোনো টেস্ট করতে গিয়ে যে দেখা যাবে কিডনি বা ধরুন হার্ট এগুলোকে কিন্তু এফেক্ট করছে। তো যখন অল্প একটু প্রবলেম থাকছে তখনই কিন্তু একটু সতর্ক হয়ে ডাক্তার দেখিয়ে ট্রিটমেন্টটা করানো যেতে পারে। এবং আমাদের আয়ুর্বেদে কিন্তু এই ট্রিটমেন্ট, অনেকে ভাবে যে ডায়াবেটিস হয়ে গেলে আর জীবনে কোনোদিন ওষুধ ছাড়া যাবে না, এটা ভুল ধারণা। টাইপ 2 ডায়াবেটিস কিন্তু সবসময় রিভার্সেবল, কারণ একটা লাইফস্টাইল ডিসঅর্ডার, এটা হচ্ছে লাইফস্টাইল ডিসঅর্ডার, যেটা একটা কন্ডিশন, সেটাকে কিন্তু রিভার্স করা যায় আমাদের লাইফস্টাইল যদি ঠিক করতে পারি। অটোমেটিক মেডিসিন ডিপেন্ডেন্সি কিন্তু সেখানে কমে যাবে এবং একটা টাইমের পরে বন্ধও হয়ে যেতে পারে, ঠিক আছে। কিন্তু আপনার লাইফস্টাইলটাই হচ্ছে মেন, ওটাকে মেনটেন করতে গেলে আপনার সঠিক সিস্টেমটা জানতে হবে। তার জন্য কিন্তু একবার বলবো যে আমাদের কাছে আসুন, ডাক্তারবাবুরা দেখবে, যদি ওষুধ দেবার দরকার হয় অবশ্যই দেবে, এবং ওষুধ দেবার পর যাতে সারা জীবনের মতো আর ওষুধ খেয়ে ঠিক না থাকতে হয়, ও মানে মেনটেন করতে হয় আপনার গ্লুকোজ লেভেল বা সুগার লেভেল, তার জন্য মানে লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে ডায়াবেটিক পেশেন্টদের। কিভাবে করতে হবে সব কিন্তু পরামর্শ এবং গাইডেন্স আমাদের কাছ থেকে পেয়ে যাবে। দেখুন, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা প্রত্যেকটা মুহূর্তে কিন্তু এটাই চাইছেন এবং বলছেন, যদি আপনারা সঠিক একটা লাইফস্টাইল মেন করেন, খাদ্য খাবার যদি আপনাদের সঠিকভাবে আপনারা পরিচালনা করেন, তাহলে কিন্তু আগামী দিনটা খুব সুন্দর এবং স্বাভাবিকভাবেই আপনারা বাঁচতে পারবেন। আমরা আবারও আলোচনায় ফিরবো, ইতিমধ্যেই আরও একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, আমি বেহালা বজবজ থেকে প্রদীপ মুখার্জি বলছি। হ্যাঁ বলুন প্রদীপ বাবু, কার সম্বন্ধে জানবেন? ডাক্তারবাবুর কাছে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আমি লেট নাইট শুই, মোটামুটি 1:30 2 2:30 বেজে যায়। তো এর প্রভাবে কি সুগার কিংবা ডায়াবেটিক হওয়ার কোনো পসিবিলিটি থাকে? আপনার ডিনারটা কটায় হয়? ডিনার মোটামুটি 10টা 10:30টার মধ্যে হয়ে যায়। আচ্ছা, হ্যাঁ দেখুন, এটা একটা বড় ব্যাপার। দেখুন, আমাদের রাতে শোবার সাথে যতটা না প্রবলেম, কিন্তু আমাদের খাদ্য খাবারের টাইমের সাথে কিন্তু আমাদের ডায়াবেটিসের অনেক রোল আছে। আমাদের প্যানক্রিয়াসটা অ্যাক্টিভ থাকে মোটামুটি রাত 8টা অবধি। এই যে একটা যে ক্লক, এই টাইমিং এর কিন্তু একটা বিশাল ভ্যালু রয়েছে, ঠিক আছে। আমরা শুধু ভাবি যে টাইমটা কোনো ম্যাটার করে না, ঘুমের বেলাও কিন্তু তাই। আমাদের ঘুমের দরকারটা কোথায়? দেখুন, আমরা টাইপ 2 ডায়াবেটিসে বললাম যে কোষ ড্যামেজ হয়, ঠিক আছে। আমাদের যে প্যানক্রিয়াসের যে কোষ আছে, সেটার কোষগুলো নষ্ট হয়, যেখান থেকে আপনার কি বলবো বিটা সেলের থেকে যেখান থেকে বেরোয় আর কি ইনসুলিনটা তৈরি হয়, যেখানে সেগুলো ড্যামেজ হয়। আমরা আবার এটাও জানি যে আমাদের জন্মের সময় আমাদের শরীরে যে কোষগুলো ছিল, সেই কোষগুলো কিন্তু একটাও আজ নেই। সেগুলো ডিস্ট্রয় হয়, আবার জন্ম হয়, আবার শেষ হয়। তার মানুষের যেমনি একটা লাইফ সাইকেলের পর মানুষ মারা যাবেই, সেই কোষগুলোরও কিন্তু সারা শরীরের সব কোষেরই কিন্তু একই নিয়ম আছে, ঠিক আছে। এইবার মানে কি, তার মানে খেয়ে নেওয়াটাই বেস্ট অপশন সুগার কিংবা ডায়াবেটিস? একদম, ডায়াবেটিস পেশেন্টদের এবং প্রত্যেকটা ব্যক্তিরই কিন্তু রাত্রের ডিনারটা আপনি যত আর্লিয়ার করবেন। আয়ুর্বেদে বলা হয়েছে সূর্যাস্তের পর কিছু খাওয়া চলবে না, ঠিক আছে, ভোজন নিষিদ্ধ আছে। কিন্তু আমাদের লাইফস্টাইল এমন হয়ে গেছে, তার জন্য আমরা খেতে বাধ্য হই, ঠিক আছে। কিন্তু এটা করা না করে যদি ঠিক টাইমে আমরা খাদ্য খাবার খাই, আমাদের প্রবলেম কিন্তু অনেক কমে যাবে। এবং আমাদের বলে রাতের যদি ঘুমটা আমরা তাড়াতাড়ি ঘুমোই, এই যে মিড নাইটে আমাদের সবচেয়ে বেশি ভালো বডির রিপেয়ার হয়। তো প্রত্যেকটা কোষেরই রিপেয়ার হবে, তাহলে আমার প্যানক্রিয়াসেরও সেলের রিপেয়ার হবে। সেই টাইমটা যদি আমি অ্যাক্টিভ থাকি, তাহলে কিন্তু আমার বডির হিলিং প্রসেসটা কিন্তু ডিস্টার্বড হয়। তার জন্য আমাদের দরকার, যদি আমি একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করতে চাই, আমি সূর্য যখন উদয় হচ্ছে আমি তখন উঠে যাব, সানরাইজটা আমি দেখব যে সূর্য উঠছে, এটা সবচেয়ে হেলদি। এবং রাতের বেলা আমি তাড়াতাড়ি ঘুমিয়ে নেব এমন টাইমে যাতে আমার হোল নাইটে 7 ঘন্টা আমার ঘুম মিনিমাম হয়। আর খাদ্য খাবারের টাইমটা, ডিনারটা আমি শেষ করব বাই 8, যাতে আমার ডাইজেশন প্রসেসটা সেই টাইম অবধি ঠিক থাকে।
হ্যাঁ, সূর্যাস্তের পরেই এখন সম্ভব হয় না, আমাদের লাইফস্টাইল চেঞ্জ হয়েছে, কাজের খাতিরে আমাদের অনেক বেশি সময় বাইরে থাকতে হচ্ছে, কিন্তু চেষ্টা করতে হবে যত তাড়াতাড়ি আর্লিয়ার আমাদের ডিনারটা করে নেওয়া। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেই হেল্পলাইন নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। আপনারা যে কোনো সময় কিন্তু এই হেল্পলাইন নাম্বারে ফোন করতে পারেন, কোন ডাক্তারবাবু আপনাদের বাড়ির নিকটে হচ্ছে কিংবা কোন চেম্বারটা আপনাদের বাড়ির নিকটে। তাছাড়া যাবতীয় তথ্য জানতে এই হেল্পলাইন নাম্বারটা অবশ্যই আপনাকে ভীষণ সাহায্য করবে। আর এই হেল্পলাইন নাম্বারে ফোন করার কিন্তু কোনো রকম সময়সীমা নেই। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি যে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের হেড অফিস আপনারা পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে, কলকাতাতে পাচ্ছেন ল্যান্সডাউন, হাজরা, হাতিবাগান, খিদিরপুর, আর হাওড়াতে পাচ্ছেন দাসনগর, বেলুর, শিবপুর এবং দক্ষিণ 24 পরগনার কিন্তু আমতলাতেও পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের ক্লিনিক। তাছাড়া কিন্তু এই মুহূর্তে আপনাদের জন্যই কিন্তু ঝাড়গ্রামে থাকছেন ডক্টর এ হালদার, বনগাঁতে থাকছেন ডক্টর এস ভাদুরী, ক্যানিংয়ে থাকছেন ডক্টর এ হালদার, আসানসোলে থাকছেন ডক্টর বি শর্মা, শিলিগুড়িতে থাকছেন ডক্টর বি শর্মা, খড়গপুরে কিন্তু থাকছেন ডক্টর এন ভট্টাচার্য, বহরমপুরে থাকছেন ডক্টর এ হালদার, কৃষ্ণনগরে থাকছেন ডক্টর এ হালদার, দুর্গাপুরে কিন্তু আবারও থাকছেন ডক্টর এস ভাদুরী, হলদিয়াতে থাকছেন ডক্টর এ হালদার, হেরিয়াতে কিন্তু আবারও পেয়ে যাবেন ডক্টর বি শর্মাকে, রামনগরে পাবেন ডক্টর বি শর্মাকে, মেচেদাবাসীরা কিন্তু আবারও পেয়ে যাবেন ডক্টর বি শর্মাকে, রায়গঞ্জে পাবেন ডক্টর এস ঘোষালকে, মেদিনীপুরবাসীরা কিন্তু আবারও পেয়ে যাবেন ডক্টর বি শর্মাকে, মালদাতে পাবেন ডক্টর এস ঘোষালকে, বর্ধমানে পাবেন ডক্টর এন ভট্টাচার্যকে, বাঁকুড়াতে পাবেন ডক্টর এ হালদারকে, বোলপুরবাসীরা কিন্তু আবারও পেয়ে যাবেন ডক্টর এন ভট্টাচার্যকে, কোচবিহারে পাবেন ডক্টর এস ঘোষালকে, আরামবাগে পাবেন ডক্টর এ হালদারকে, গৌহাটিবাসীরা কিন্তু আবারও পেয়ে যাবেন ডক্টর বি শর্মাকে, গঙ্গারামপুরে পাবেন ডক্টর এস ঘোষালকে, আগরতলাবাসীরা কিন্তু আবারও পেয়ে যাবেন ডক্টর এন ভট্টাচার্যকে, জামশেদপুরে পাবেন ডক্টর এস ভাদুরীকে, পুরুলিয়াতে পাবেন ডক্টর এ হালদারকে, শিলচরে পাবেন ডক্টর এস ভাদুরীকে, ডিব্রুগড়ে পাবেন ডক্টর এস ঘোষালকে এবং ঝাড়গ্রামে পাবেন এ হালদারকে। চেম্বার করছেন চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের তরফ থেকে ল্যান্সডাউনের চেম্বারে স্যার থাকবেন সানডেতে। যারা যারা স্যারকে দেখাতে চাইছেন, যারা যারা স্যারের সঙ্গে পরামর্শ করতে চাইছেন কিংবা আয়ুর্বেদকে সাথে নিয়ে ভালো হতে চাইছেন, তারা কিন্তু অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে সেই হেল্পলাইন নাম্বারে কাইন্ডলি একটু আগে যোগাযোগ করে নেবেন কখন আপনারা স্যারকে কোন সময় পাবেন। তার জন্যই কিন্তু আপনাদের এই হেল্পলাইন নাম্বারটা আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি যে সানডেতে কিন্তু স্পেশাল চেম্বার করছেন চিফ মেডিকেল ডিরেক্টর এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের তরফ থেকে ডক্টর বি শর্মা। তাই যারা দেখাতে চাইছেন অবশ্যই কিন্তু কেউ মিস করবেন না এবং আপনাদের প্রত্যেকের জন্যই কিন্তু প্রত্যেকটা মুহূর্তে ডাক্তারবাবুরা চাইছেন যাতে আপনারা একটু সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। এবং এই যে একটা আয়ুর্বেদকে সাথে নিয়ে মানুষের চলা, আয়ুর্বেদের মধ্যেই রয়েছে আপনার বিভিন্ন শারীরিক সমস্যার সমাধান। প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু যারা আয়ুর্বেদকে নিয়েছেন, সঙ্গে করেছেন এবং যারা এখনো চাইছেন যে না আয়ুর্বেদের মধ্যে দিয়ে নিজেদের জীবনটাকে একটু সুন্দর করে গড়ে তুলবেন, তারা কিন্তু অবশ্যই গড়ে তুলতেই পারেন। এবং আমাদের সময় কিন্তু প্রায় একদমই শেষের দিকে, তো যাওয়ার আগে যদি স্যার কিছু দর্শকদের বলতে চান। আমি একটাই কথা বলবো যে আমাদের আয়ুর্বেদ কিন্তু ভারতবর্ষের প্রাচীনতম চিকিৎসা পদ্ধতি এবং সারা বিশ্বের যত চিকিৎসা পদ্ধতি আছে তার মধ্যে একটা যেটা প্রাচীনতম এবং 5000-এরও বছর কিন্তু পুরনো আমাদের এই আয়ুর্বেদ চিকিৎসা। আয়ুর্বেদের সাথে যারা চলবে তারা কিন্তু সারা জীবন কিন্তু সুস্থভাবে বেঁচে থাকতে পারবে এবং অনেক রোগ থেকে নিজেদের কিন্তু বাঁচিয়ে রাখতে পারবে, নিরোগভাবে থাকতে পারবে। তার পাশাপাশি সারা জীবন কিন্তু ওষুধের ওপর ডিপেন্ড করে থাকতে লাগবে না, কারণ আয়ুর্বেদের মাধ্যমে বিভিন্ন পদ্ধতি আছে, ক্রিয়া আছে, যার মাধ্যমে কিন্তু আপনি কি যেসব রোগের আপনি ভুগছেন সেগুলোকে রিভার্স করতে পারবেন। হ্যাঁ, সেটার জন্য কিন্তু সঠিক টাইম, সঠিক সময় একটা ব্যাপার আছে। সঠিক টাইমে এলে আমাদের হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু সেটা সম্ভব। আপনি সব কিছু হারিয়ে ফেলে কিন্তু আয়ুর্বেদের কাছে আসবেন না, আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতিকে গ্রহণ করবেন না। তার থেকে বলবো যখনই যে কোনো ছোট হোক বড় হোক সমস্যা যখনই আপনি বুঝতে পারছেন বা কোনোভাবে ডায়াগনোসিস হয়েছে, আয়ুর্বেদকে একবার গ্রহণ করুন। আসুন আয়ুর্বেদে, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে আসুন, এসে একবার কনসাল্ট করুন। যদি চিকিৎসার আমাদের এখানে সেই চিকিৎসার মাধ্যমে যদি সেটা সেরে যাওয়ার মতো হয় অবশ্যই আমরা আপনাকে বলে দেবো যে হ্যাঁ এটা হবে। আর যদি সেটার শুধু ম্যানেজ করার মতো হয় সেটাও কিন্তু আপনারা জেনে যাবেন। তবে আমাদের এখানে হাজার হাজার কিন্তু ব্যক্তিরা যারা এসছেন
পেশেন্টরা তারা কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং হাসি মুখে তারা কিন্তু ফিরেছেন, এবং তাদের কাছ থেকে কিন্তু আমরা যখন চেম্বার করতে বসি অনেক আশীর্বাদ পাই, ভালো লাগে, তাদের প্রাণ ভরা ভালোবাসা এবং আশীর্বাদ দিয়ে যায় যাতে আমরা ভালো থাকি, কারণ তারা নিজেরাও সুস্থ হয়ে গেছে। একদমই তাই। আমরা যেতে যেতে আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, আমি হাওড়া থেকে রিনা ঘোষ বলছি। হাওড়া থেকে বলছেন ম্যাডাম। আচ্ছা বলুন, আপনি কি জানেন দাসনগর, বেলুড়া, শিবপুরেও কিন্তু চেম্বার রয়েছে এনবিপি? আমি বালিচিগিরিতেই থাকি, এখানেও মানে স্যার আছেন জানি। আচ্ছা বলুন, কি সমস্যা আপনার? আমার সমস্যা হচ্ছে এই কদিন ধরেই মানে খুব গা গুলোনো বমি হচ্ছিল, আর মাথা প্রচন্ড ভাবে ঘুরছিল, মনে হবে যেন মাথা ছেড়ে দিলে পড়ে যাব। আমি ডাক্তার দেখিয়েছিলাম, ডাক্তার দেখিয়ে মোটামুটি এই দিক দিয়ে ভালো আছি, কিন্তু আমার এখন সমস্যা যে বসে থেকে থেকে মাঝে মধ্যে মাথা ঘুরে যাচ্ছে আর মাথা ধরে থাকতে হচ্ছে। আপনার প্রেসার কি লো আছে কি দেখেছেন ওটা? আমার প্রেসার হাই আছে, আমি ওষুধ খাই। আচ্ছা, ওষুধ খেয়ে কি নরমাল আছে ওটা? হ্যাঁ, ওষুধ খেয়ে নরমাল আছে, প্রেসার চেকও করেছি। আর আপনার ঘাড়ে কোনো রকম স্পন্ডিলাইটিস কখনো হয়েছিল? না না, এই জিনিসটা না, আমি ডাক্তার দেখিয়েছিলাম, এইসব জিনিস কোনোদিন নেই। আচ্ছা, এখন কি সমস্যা হচ্ছে? সমস্যা বলতে আমি মানে প্রত্যেকদিনে একটু ভয় পাইছি যে আমি বসে থাকি বা হয়তো কোথায় যাবো, এটা মনের মধ্যে হচ্ছে যে যদি কোনো মাথা ঘুরে পড়ে যায়। আচ্ছা, আর এই খাওয়া দাওয়া করছি, খাওয়ার পরে তো পেটটা ভার, মুখের মধ্যে যেন আরো কিছু খেতে ইচ্ছা করছে। আচ্ছা আচ্ছা, আপনার অ্যাসিডিটি বা গ্যাস বা কনস্টিপেশন? পটির প্রবলেম হয়, এটা মানে পরিষ্কার ঠিক হয় না। আচ্ছা, দেখুন আপনার যে কন্ডিশনটা, এটা হতে পারে যে আপনার যেহেতু পটি ক্লিয়ার হয় না, কনস্টিপেশন আছে, ঠিক আছে, সেখান থেকে গ্যাস ফর্ম করে, কারণ আমাদের পটি যদি ক্লিয়ার না হয় বা পরিষ্কার না হয়, ঠিক আছে, মানে পটির কনস্টিপেশনও আছে বা হচ্ছে কিন্তু পরিষ্কার হচ্ছে না, তাহলে পেটের মধ্যে আমাদের কিন্তু গ্যাসের সৃষ্টি হবে, এবং গ্যাসটা কিন্তু শরীরের বায়ু, তো এটা একটা বায়ু, মানে হচ্ছে কি বলবো, এয়ার, সেটা কিন্তু ঘুরে বেড়ায় শরীরের মধ্যে, যেখানে গিয়ে সেটা আটকে থাকে সেখানে পেইনের সৃষ্টি করে। অনেক সময় দেখবেন বুকে পিঠে আমাদের ব্যথা হয়, সেগুলো তার মানে সেখানে আমাদের গ্যাসটা আটকে রয়েছে। সেটা মাথায় গিয়েও কিন্তু অনেক সময় ব্যথাও হয়, আবার অনেক সময় মাথা ঘুরিয়েও ফেলে দেয়। তো কি অ্যাকচুয়ালি হয়েছে এটা জানার জন্য কিন্তু আপনার একবার আসতে হবে। যা যা রিপোর্ট আছে রিপোর্টগুলো নিয়ে আপনি আমাদের নিয়ারেস্ট আপনার কোনটা চেম্বার হয় সেখানে আসুন, একটা হেল্পলাইন নাম্বারে কল করে নিন একটা অ্যাপয়েন্টমেন্টের জন্য। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই চাইছেন যাতে আপনারা আয়ুর্বেদকে সাথে নিয়ে এবং আয়ুর্বেদকে পাশে নিয়ে আগামী পরবর্তী জীবনটা খুব সুন্দরভাবে এগিয়ে যেতে পারেন। আর আপনাদের সহযোগিতার জন্যই কিন্তু প্রত্যেকটা মুহূর্তে ডাক্তারবাবুরা থাকছেন এবং ভাবছেন। আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে এবং কথা দিয়ে যাচ্ছে আপনাদের সকলের সঙ্গে দেখা হবে